আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তৃণমূলের ক্ষমতায়ন ও নেতৃত্ব যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক ফোরামে রাখা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এশিয়ার রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের যে ক্রমবর্ধমান চাহিদা তা পূরণে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাপানের নিক্কেই ফোরাম টোকিওতে এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনের শুরুতেই এই সম্মেলনে রাখা বক্তব্যে ডক্টর ইউনূস ২০ বছর আগে নিক্কেই ফোরাম যে তাকে এশিয়া পুরস্কার দিয়েছিল সে কথা স্মরণ করেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। We're witnessing a world where peace is fragile. Tensions are growing, and cooperation is not always guaranteed. Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. যুদ্ধের পাশাপাশি পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না, যা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এশিয়ার দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বসবাস করে উল্লেখ করে তিনি এই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. পৃথিবীর যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই উল্লেখ করে সেদিকে বেশি বেশি জোর দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানতে এখন যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, নিম্নচাপের সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? আবহাওয়া অফিসে আমরা এসেছি এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হলো যে 4টি যে বন্দর আছে সেই বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং তারা যেটি জানাচ্ছেন যে আগামী 2 দিন কিন্তু এরকম থেমে থেমে হালকা ভারী এবং বর্ষণ হবে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে এই আবহাওয়া ঠিক হতে হতে আগামী শনিবার পর্যন্ত লেগে যাবে। আপনি জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি জানাচ্ছেন যে ঝোড়ো কোনো হাওয়ার সংখ্যা এই রাজধানী বা আশেপাশে সেরকমটি নেই এবং এই চলতি মাসে কিন্তু তাপপ্রবাহ গেছে এবং এই মাসের মাঝামাঝি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থেমে থেমে কয়েকদিন বৃষ্টিও হয়েছে, কিন্তু এখন যে লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হওয়ার জন্য এই টানা বৃষ্টিটি হবে। আজকেও সারাদিন বৃষ্টি হবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীবাসী কিছুটা নাকাল অবস্থা, কারণ রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে আমরা গিয়েছি, সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি বলি স্কুল কলেজ
অফিসগামী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। অনেকেই ভিজে ভিজে স্কুলে যেতে দেখেছি। অফিসগামী মানুষজনও বিপাকে পড়েছেন। যারা একেবারে প্রয়োজনীয় কাজে বের হয়েছেন তাদেরকে বেশ সমস্যার মুখেই পড়তে হয়েছে। এবং এই বৃষ্টির কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটিতে কিন্তু রাজধানীর বেশ কিছু সড়ক একেবারেই স্থবির হয়ে গেছে বলা চলে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার যে প্রভাব সেটি দেশের বিভিন্ন অঞ্চলে পড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে রংপুর অঞ্চলের কিছু জায়গায় আসলে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার দেয়া পূর্বাভাসে এটি বলা হচ্ছে যে এই আবহাওয়া স্বাভাবিক হতে বৃষ্টি কমে আসতে আরও 2 দিন সময় লাগবে। সাগর, জানছিলাম আবহাওয়ার খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। প্রধান ফটকে কয়েকশো লোক অবস্থান করায় সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার কারণে বন্ধ রয়েছে নাগরিক সেবা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী নগর ভবনে অবস্থান নেয়। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ইন্ধন আছে দাবি করে তার পদত্যাগ দাবি করা হয়। ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে প্রথমে সিটি কর্পোরেশন ভবন ও পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। শপথ পড়ানোর বিষয়ে লিভ টু আপিলের শুনানিতে আজ নির্বাচন কমিশনের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। নগর ভবনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, যাচ্ছি তার কাছে। নাজিবুর, নগর ভবনের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। 15 দিনের মতো বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের দাবিতে তার সমর্থকরা নগর ভবন এবং তার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। আজ সকাল 10টা থেকে আমরা দেখেছি এই কর্পোরেশনের যারা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা রয়েছে বা ঢাকাবাসীর ব্যানারে যে বিএনপি নেতাকর্মীরা এবং ইশরাকের সমর্থকরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচি থেকে তারা বারবার দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যেন আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানকে আয়োজন করে সরকার। এবং তারা এরই পাশাপাশি দাবি করছেন যে এই শপথ অনুষ্ঠানটি বিলম্বিত করছেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং তারা অভিযোগ করছেন যে তার ইচ্ছাতেই এই শপথ অনুষ্ঠানটি আয়োজন করছেন অন্তর্বর্তী সরকার। এই কারণেই তার পদত্যাগও তারা এখানকে দাবি জানাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু বলি যে নাগরিক সেবা কিন্তু চলমান এই আন্দোলনের কারণে পুরোপুরি ভেঙে পড়েছে। অর্থাৎ 15 দিন এই সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ। সামনে ঈদুল আজহা এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যেই প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আটকে আছে। যেমন বলা যায় কোরবানির হাট, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে ঈদগাহের জামাত সব কিছুই কিন্তু আটকে আছে এই চলমান আন্দোলনের কারণে। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই আন্দোলনের সংহতি জানাতে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে তার সকাল থেকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। এবং আপনাদেরকে আরও যদি একটি তথ্য জানাই যে যতক্ষণ না পর্যন্ত ইশরাকের এই শপথ অনুষ্ঠানের দাবি তাদের পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন এবং তার পাশাপাশি কিন্তু কঠোর আন্দোলনে যাবেন এমনটাও তারা এখান থেকে ঘোষণা দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে আন্দোলন চলমান রয়েছে, বিকেল পর্যন্ত আন্দোলন চলার কথা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সাগর, জানছিলাম নগর ভবনে অবস্থান কর্মসূচির খবর। জাতিসংঘের হয়ে বিভিন্ন দেশে শান্তি স্থাপনের দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত 168 জন শহীদ হয়েছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এই আত্মত্যাগের মধ্য দিয়েও অন্য দেশের উন্নয়নে অবদান রাখছে সেনাবাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ শান্তিরক্ষার বাহিনী এটা আমরা কমিট করছি এবং আপনাদেরকে আমরা আশা করি আমরা একটা স্পিরিট অফ কোঅপারেশন আমাদের সবার মধ্যে একটা সহযোগিতা থাকবে যাতে আমরা জিনিসটাকে আরো সুদৃঢ়, শুধু অর্থ সম্পদ নয়, এর সাথে আছে ডেডিকেশন, ট্রেনিং। চট্টগ্রাম বন্দরের জেটি সমূহ পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে শ্রমিকরা।
সকালে বন্দর ভবনের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সভায় শ্রমিকরা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই উদ্যোগ সফল হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রসাব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।